আদানি আম্বানিকে যে বেনিফিট গুলো দিচ্ছে এবং যেগুলো ভার্চুয়ালি স্পিড মানি দিচ্ছে, এটা ভারত সরকারকে ইন আদার ওয়ার্ডস বা ভারতের যে পলিটিক্যাল পার্টি যে বিজেপি, তাদেরকে কিন্তু ইন আদার ওয়ার্ডস একটা স্পিড মানির মাধ্যমে একটা নজরানা দিচ্ছে। তাহলে আমাদের গত 18 বছরে আমার পুরা পুরা জাতিটা কিন্তু ডিঅর্গানাইজ। শেখ হাসিনা শুধুমাত্র বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং জামাতের শীর্ষ নেতৃত্ব ছাড়া বাদ বাকি শেখ হাসিনার কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি তার কন্ট্রোল নাই। শ্রীলঙ্কা এলটিটি যেভাবে দমন করেছে, ভারত যেভাবে খালিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে যেভাবে দমন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারত আমার বাংলাদেশে এসে আমাদের এই জনগণের আউটবার্সটাকে দমন করে আপনি আমি সবাই ঘুম থেকে উঠে দেখব যে আমার এই বাংলাদেশ ইস্ট বেঙ্গল হিসেবে আমরা একটা রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে। আপনাকে একটা গূঢ় রহস্য বলি, সেটা হলো যে আলটিমেটলি বাংলাদেশটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং অলরেডি ডিসাইডেড বাই ইউএসএ এবং ইন্ডিয়া, এবং তাদের ভিতর একটা আন্ডারহ্যান্ড একটা ডিলিংস হয়েছে। এটা আমার একটা বিশ্লেষণ, আমার কাছে কোনো তথ্য নাই, বাট আমার একটা আগাম ফোরকাস্ট। সেটা হচ্ছে যে বাংলাদেশটা ভারত দখল করে নিবে। দখল করে নেওয়ার পরে আমেরিকার যে প্ল্যান, তারা আরাকান চিনল্যান্ডকে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করবে। তাহলে তাদের তো আপনার সমুদ্র দরকার। ওই ক্ষেত্রে ভারত আমেরিকার সাথে হয়তো তাদের কোনো ডিলিংস থাকতে পারে যে কক্সবাজার এবং বান্দরবান আপনাকে দিয়ে দিব, কিন্তু আমি বাংলাদেশ দখল করে নিব, আপনি কোনো আপত্তি দিবেন না। এটা যদি জাতিসংঘে এটা নিয়ে যদি কোনো ভেটো হয় বা এটা যদি ভোটাভুটি হয়, তাহলে আপনি ভেটো দিবেন। তাহলে আলটিমেটলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত এবং আমেরিকা মিলে আমার এই দেশটাকে ভাগ করে দুইজনে, মানে দুই দেশের যে দুইটা উদ্দেশ্য, সেই দুইটা উদ্দেশ্য সফল করবে। এটা আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হতে পারে, বাট আমার যেটা ধারণা বা যেভাবে যাচ্ছে আমার কাছে ওই রকমই মনে হয়। তা নাহলে আমেরিকা হঠাৎ করে তার যে পলিসি হঠাৎ করে পরিবর্তন করলো, যে কারণে আমেরিকান রাষ্ট্রদূত এই আমেরিকান ডিপ্লোমেসি বা আমেরিকান পররাষ্ট্র দপ্তরের এই যে মানে রাউন্ড অ্যাবাউট যে সিদ্ধান্ত, মানে সিদ্ধান্তের যে আমূল পরিবর্তনের কারণে তিনি কিন্তু পদত্যাগ করলেন বা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এই যে আমাদের যে অ্যাডভোকেট মামুন মাহবুব যেটা বললেন যে আমাদের বাংলাদেশ কি এখন কি কলোনি, নাকি প্রিন্সলি স্টেট, নাকি প্রোটেক্টরেট স্টেট, নাকি ডোমিনিয়ন। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত, এই দেশ তথা বিভিন্ন কলোনি ফর্মে যখন শাসন করতো, তখন তাদের চারটা ফর্ম ছিল। একটা হচ্ছে কলোনি হচ্ছে ডাইরেক্টলি কন্ট্রোল বাই দ্য কিং। আরেকটা ছিল প্রিন্সলি স্টেট, সেটা কলোনির থেকে কন্ট্রোলটা আরেকটু কম ছিল, বাট কন্ট্রোল ছিল। আরেকটা ছিল প্রোটেক্টরেট স্টেট, প্রোটেক্টরেট হচ্ছে আরো কন্ট্রোল কম ছিল। আরেকটা হলো ডোমিনিয়ন। এই যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে শ্রীলঙ্কাকে স্বাধীনতা দেওয়া হয়েছে 1948-এ, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ডোমিনিয়ন স্টেট হিসেবে ছিল টিল 1972। 1972-তে এসে শ্রীলঙ্কা ব্রিটিশদের কাছ থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে, কিন্তু ভারতবর্ষ পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছে 1947-এ। এখন প্রোটেক্টরেট স্টেটটা কি? প্রোটেক্টরেট স্টেটটা ওই সময় প্রোটেক্টরেট স্টেট ছিল মালদ্বীপ, ওই সময় প্রোটেক্টরেট স্টেট ছিল সিকিম, ভুটান, নেপাল। ভুটান, নেপাল, সিকিম এবং মালদ্বীপ ওদের রাজারা ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দিত, এবং এটার বিনিময়ে ব্রিটিশ গভর্নমেন্ট শুধুমাত্র ডিফেন্স এবং পররাষ্ট্র বিষয়ে তাদের হেল্প করতো, উপদেশ দিত। যদি তাদের রাজ্য অন্য কোনো রাজ্য কর্তৃক আক্রান্ত হতো, তাহলে ব্রিটিশরা তাদের সৈন্যবাহিনী দিয়ে সহায়তা করত, এবং তাদের পররাষ্ট্র বিষয়ক যে নীতিগুলো, এইগুলো তারা ঠিকঠাক করে দিত ব্রিটিশরা, এবং এটার বিনিময়ে ওই সমস্ত দেশের রাজার কাছ থেকে তারা ট্যাক্স পেত। এটাকে বলা হয় প্রোটেক্টরেট স্টেট। এই কারণে ভারতবর্ষ এই কারণে ব্রিটিশরা যখন এখান থেকে চলে যায়, ওই সময় কিন্তু মালদ্বীপ কিন্তু স্বাধীন হয় নাই। মালদ্বীপ কিন্তু স্বাধীন হয়েছে 1966-এ। আর ভুটান এবং নেপাল কখনোই ব্রিটিশদের কলোনি ছিল না। এটা একটা প্রোটেক্টরেট স্টেট ছিল, যে যখন ওই যে ব্রিটিশদের কাছ থেকে সাহায্য চেত ইন কেস অফ ডিফেন্স এবং ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে। এখন আমাদের অ্যাডভোকেট মাহবুব যেটা বললে যে তাহলে আমাদের দেশটা কি, তাহলে ডেফিনেটলি হাসিনা আক্তার। আমাদের দেশটা এখন ভারতের কি কলোনি, নাকি প্রিন্সলি স্টেট,
নাকি প্রোটেক্টরেট স্টেট নাকি ডোমিনিয়ন। তো ভার্চুয়ালি আমার আলোচনায় আপনি 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 বুঝতে পেরেছেন ডোমিনিয়ন কিন্তু নাই, কারণ অস্ট্রেলিয়া কানাডা এখনো কিন্তু ব্রিটেনের কিন্তু ডোমিনিয়ন স্টেট এখনো। তার মানে কানাডা এবং কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এখনো ব্রিটেনের রাজাকে তারা রাজা হিসেবে মানে। তার মানে দে আর দ্য ডোমিনিয়ন স্টেট। এরপর আসে প্রোটেক্টরেট স্টেট বা প্রিন্সলি স্টেট বা কলোনি। এখন আমার কাছে তো মনে হচ্ছে যে আমাদের দেশ এখন প্রোটেক্টরেট স্টেটও নাই, কারণ শেখ হাসিনা 2008 যে ক্ষমতায় এসেছে এবং এরপর থেকে আমাদের দেশ তখন প্রোটেক্টরেট স্টেট ছিল। এরপরে আস্তে আস্তে প্রিন্সলি স্টেটে গিয়েছে। এই যে আদানি আম্বানিদেরকে যে বেনিফিট গুলো দিচ্ছে এবং যেগুলো ভার্চুয়ালি স্পিড মানি দিচ্ছে, এটা ভারত সরকারকে ইন আদার ওয়ার্ডস বা ভারতের যে পলিটিক্যাল পার্টি যে বিজেপি তাদেরকে কিন্তু ইন আদার ওয়ার্ডস একটা স্পিড মানির মাধ্যমে একটা নজরানা দিচ্ছে। তার মানে আমার বাংলাদেশ কিন্তু এখন প্রিন্সলি স্টেটও নাই, এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এখন কলোনি হয়ে গেছে। মানে এটা আমার একটা ভাবতে লজ্জা লাগে। এই হাসান মাহমুদ উনি নাকি এবার পিএইচডি। এখন পিএইচডি নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম যে পিএইচডি 3 ধরনের, বেগারতি, খয়রাতি, মেহনতি। এখন আমি ওই আলোচনায় যাচ্ছি না যে ওনার পিএইচডি কোন পিএইচডি, কিন্তু উনি যে এই কথাটা বললেন একজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে, হোক উনি একজন অবৈধ বা অসাংবিধানিক পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি তো পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আছেন এবং 18 কোটি জনগণকে উনি প্রতিনিধিত্ব করছে। এই কথা উনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রী চায়নায় গেলে এখানে ভারতের সম্মতি আছে এবং ভারতের সম্মতি নিয়ে উনি চীনে যাচ্ছেন? এটা একটা মানে এর থেকে বড় লজ্জা 18 কোটি জনগণের আর হতে পারে না। এর আগের যে পররাষ্ট্রমন্ত্রী উনিও নাকি ডক্টর, উনিও নাকি পিএইচডি। উনি বলেছিলেন কি, উনি বলেছিলেন আমি ভারতবর্ষকে বলে এসেছি শেখ হাসিনাকে আরেক টার্ম ক্ষমতায় রাখতে হবে। এখন যদি উনি পদ পদবি পান নাই ডক্টর মোমেন সাহেব, এখন উনার বিবেক থেকে কিছুটা দেশপ্রেমিক কথাবার্তা বলছে বা বলার চেষ্টা করছে, যেহেতু উনি মন্ত্রিত্ব বা পদ পদবি পান নাই। এটা 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 আসলে একটা দুঃখজনক একটা ঘটনা। আপনার হাসিনা একটা আরেকটি যেটা বলি, আমাদের প্রফেসর কলিমুল্লাহ হয়তো এটা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সেটা হলো সোভিয়েত ইউনিয়নের একজন দার্শনিক ছিলেন লিওনিড ব্রেজনেভ। উনি 1906 সালে জন্ম, 1982-তে উনি মারা যান। 76 বছর বয়সে তার যে সমস্ত দার্শনিক কার্যক্রম এবং দর্শনের উপর যে সমস্ত বই আছে, সেখানে উনি একটা জাতি বা একটা রাষ্ট্র বা একটা স্টেটকে, একটা জাতিসত্তাকে ধ্বংস করার জন্য উনি বলেছে 4টা স্টেজ দরকার। ওই 4টা স্টেজকে উনি ডিফাইন করেছে: ডিঅর্গানাইজিং ফেজ, মোরালাইজিং, and the third stage হচ্ছে chaos, conflict or unrest, আর চতুর্থ স্টেজে বলেছে একটা নর্মাল অবস্থা বা স্বাভাবিক অবস্থা। এবং উনি ডিফাইন করেছে যে ডিঅর্গানাইজিং ফেজটা ইউজুয়ালি 15 থেকে 20 বছর কন্টিনিউ করে, এটা হলো ডিঅর্গানাইজিং। তারপরে হলো ডিমোরালাইজিংটা হলো এটা কন্টিনিউ করে 5 থেকে 7 বছর। তারপরে হলো chaos বা আনরেস্ট বা কনফ্লিক্ট বা আউটবাস্ট, এটা ইউজুয়ালি কনফ্লিক্ট করে মানে কন্টিনিউ করে 1 থেকে 2 বছর। তারপরে এটা যে কোনো ফর্মে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। এখন উনার দর্শনকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, তাহলে আমাদের গত 18 বছরে আমার পুরা জাতিটা কিন্তু ডিঅর্গানাইজ। শেখ হাসিনা শুধুমাত্র বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং জামাতের শীর্ষ নেতৃত্ব ছাড়া বাদ বাকি শেখ হাসিনার কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি তার কন্ট্রোল নাই। কি বলেন সেনাবাহিনী, কি বলেন পুলিশ, কি বলেন জুডিশিয়ারি, কি বলেন আমলাতন্ত্র, কি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কি বলে জনগণ, কারো প্রতি কিন্তু ওনার কন্ট্রোল নাই। ইভেন ওনার যারা আওয়ামী রাজনীতিবিদ আছে, আমিল স্পেন্সার, ওনাদের প্রতি কিন্তু কন্ট্রোল নাই। যদি কন্ট্রোল থাকতো তাহলে 165 বিলিয়ন আপনি ধার করলেন, তার ভিতরে আপনার $60 বিলিয়ন আপনার তারা ওই যে লুটপাট করে নিল, জয় বাংলা করে নিল, আপনি এটা ঠেকাতে পারলেন না, আপনি এটা কন্ট্রোল করতে পারলেন না। তার মানে আমাদের এই গত 18 বছরে টোটাল জাতিটা ডিঅর্গানাইজেশনে বা ডিঅর্গানাইজ হয়ে গেছে। এখন আমাদের স্টেজটা হলো ডিমোরালাইজিং। হাসিনা আক্তার আপনি ডাকলে অনেক সময় আমার এখন আর কথা বলতে ইচ্ছা করে না, কারণ আমরা তো কথা বলি বা কথা বলে যাই, তখন আমার কাছে মনে হয় যে ব্রাহ্মণে মন্ত্র পড়ে পাঠায় কান চুলকায়। তার মানে আমরা যত মন্ত্র পড়ছি, আমি প্রফেসর কলিমুল্লাহ, অ্যাডভোকেট মামুন বাবু বা আপনি আমরা সবাই মিলে যত মন্ত্র পড়ছি, কিন্তু আমার শেখ হাসিনা যেভাবে পাঠার মতো কান চুলকানোর কথা বা উনার যে কাজগুলো করার কথা,
শি ইজ ডুইং, ওনার ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার শি ইজ ডুইং। মানে আমরা কি বললাম আর না বললাম এটাতে ওনার কিছু চাই আসে না। তার মানে আপনি দেখেন 18 কোটি জনগণ, আপনার যারা পরিচিত লোকজন আসে, হাসিনা একটা, আপনাকে আরেকটু রহস্য বলি, আপনি ডাকলে কিন্তু আমি আসতে চাই না, আমি কিন্তু আগে বলেছি। তারপরে আসি কেন? কারণ অনেক জনগণ আমাকে ফোন করে বলে যে আপনি আসবেন, আপনি আসবেন, আপনি যে আইনের ব্যাখ্যাগুলো দেন, আপনার যে বক্তব্যগুলো দেন, এটা আমরা অনেক বিষয় আমরা জানতাম না, আমরা এই বিষয়গুলো আমরা জানছি। তো হাসিনা আক্তার, আপনার অতি উৎসাহী হওয়ার কোনো কারণ নাই যে আপনি ডাকলেই যে আমি আসছি, বিষয়টা তা না। আমি শুধু আমার বিবেক বোধ থেকে এবং জনগণের চাওয়া পাওয়া থেকে কিন্তু আমি আসছি। এখন আমি কেন এই কথাটা বললাম, আমাদের এখন 18 কোটি জনগণ কিন্তু ডিমোরালাইজ। আপনি কারোর সাথে যদি কোনো রাজনীতি নিয়ে আলোচনা করেন, আপনি দেখবেন কেউ এটা আলোচনা করতে আগ্রহী না। আপনার চ্যানেলে যে, আপনার এই চ্যানেলে আপনি দেখেন ইলেকশনের আগে এক একটা ভিডিও ভিউ হতো 1 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন। এখন কিন্তু ভিউ হয় 8,000, 10,000, 5,000 বা ক্ষেত্র বিশেষে আরো কম। কেন? তার মানে মানুষের কোনো আগ্রহ নাই, কারণ প্রত্যেকটা মানুষ এবং ডিমোরালাইজ হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এই স্টেজটা চলবে হাসিনা আক্তার 5 থেকে 7 বছর। এরপরে চলে যাবে কেওয়াস, আনরেস্ট, আউটবাস্ট। এইটার স্টেজ থাকবে 1 থেকে 2 বছর। এরপরে হবে আসল পরীক্ষা, আইদার ভারত বাংলাদেশ দখল করে ভারতের মানচিত্রে বাংলাদেশকে ঢুকাবে, নাকি আমার 18 কোটি জনগণ শেখ হাসিনাকে প্যাকেট করে ভারতকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি 1947 থেকে 1971 এই যে লিওনিড ব্রেজনেভ, ইনার যে ফর্মুলাটা আপনি দেখেন, 1947 থেকে 1966 পর্যন্ত ছিল কিন্তু ডিঅর্গানাইজিং স্টেজ, 1966 থেকে 70 পর্যন্ত ছিল ডিমোরালাইজিং, এবং 71-এ কিন্তু কেওয়াস, কনফ্লিক্ট, আউটবাস্ট, এবং 71-এ যুদ্ধে লিপ্ত হওয়ার পরে পাকিস্তানকে আমরা গলা ধাক্কা দিয়ে আমরা বের করে দিয়েছি। আর যদি আমরা হেরে যেতাম তাহলে 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 শ্রীলঙ্কায় এলটিটির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, পাঞ্জাবের খালিস্তান রাষ্ট্রের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তাদের কিন্তু পিটিয়ে হত্যা করে, তাদেরকে নির্যাতন করে তাদের কিন্তু আন্দোলনটা স্থিমিত করে দিয়েছে। শ্রীলঙ্কা আন্দোলনটা স্থিমিত করেছে, এবং পাঞ্জাবে যে খালিস্তান রাষ্ট্রের যে তাদের যে স্বপ্ন, সেটাও কিন্তু তারা স্থিমিত করেছে। যদিও ভারত এইটার বিনিময়ে বড় ধরনের খেসারত দিয়েছে, কারণ খালিস্তানের এই গোল্ডেন টেম্পলে অপারেশন করতে যে 400 শিখ নেতাকে হত্যা করা হয়েছিল, এবং এটার বিনিময়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীকে জীবন দিতে হয়েছে। এবং এলটিটি এর ক্ষেত্রে যেটা করেছিল রাজীব গান্ধী, এটার বিনিময়ে কিন্তু রাজীব গান্ধীকে জীবন দিতে হয়েছে। এখন আমি যে এই কথাগুলো বললাম কেন হাসিনা আক্তার, আমি বললাম হলো যে মানুষকে সচেতন করার জন্য যে আমরা এখন ডিমোরালাইজিং স্টেজে আছি। সো জনগণের সবারই এখন ডিমোরালাইজ হলে চলবে না, কারণ আপনি যদি ডিমোরালাইজ হয়ে যান হাসিনা আক্তার, তাহলে আপনার কেওয়াস বা আউটবার্স্ট হবে, এবং ওই আউটবার্স্টটা যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে শ্রীলঙ্কা এলটিটি যেভাবে দমন করেছে, ভারত যেভাবে খালিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে যেভাবে দমন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারত আমার বাংলাদেশে এসে আমাদের এই জনগণের আউটবার্স্টটাকে দমন করে আপনি আমি সবাই ঘুম থেকে উঠে দেখবো যে আমার এই বাংলাদেশ ইস্ট বেঙ্গল হিসেবে আমরা একটা রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছি। সো এটি ছিল আমার বক্তব্য, এবং আমার যে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য, এটার আসলে ব্যাখ্যা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কারণ পররাষ্ট্রমন্ত্রী যে এই কথা বলে এবং প্রধানমন্ত্রী এটা হজম করে যায়, এবং আমার 18 কোটি জনগণ এটা হজম করে যাচ্ছে, হাসিনা আক্তার আমার এইটার ব্যাখ্যা এবং আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি এবং হয়ে যাচ্ছি। এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বিগত পররাষ্ট্রমন্ত্রী, ক্ষেত্র বিশেষে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, এবং ক্ষেত্র বিশেষে স্বয়ং প্রধানমন্ত্রী যে সমস্ত ভারত প্রীতির যে বক্তব্য, এগুলো দেখে হাসিনা আক্তার আমি বাকরুদ্ধ থেকে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। ধন্যবাদ।